সারাদিন একেবারে ধুমধুমার সরগরম বাংলা বঙ্গ রাজনীতি। কেন বলছি এই কথা? একবার সকাল থেকে ভাবুন তো কী হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের সভা কিংবা রামপুরহাটের সভায় আগে কপ্টার বিভ্রাট। কপ্টার উড়বে কি উড়বে না কেউ জানে না। 1 ঘন্টার ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার বেহালা ফ্লাইং ক্লাবে অপেক্ষারত। শেষমেশ উড়ল বটে কপ্টার, কিন্তু তাও এলো ঝাড়খণ্ড থেকে এবং তারপর উড়ল। ডিজিসিআর অনুমতি ছিল না, তাই নাকি এই বিভ্রাট। দুপুর 1:30টার জায়গায় 4:30টার সময় বীরভূমে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বীরভূমে পৌঁছেই একের পর এক সরগরম মন্তব্য। প্রথমেই একটা টার্গেট বেঁধে দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় তৃণমূল কংগ্রেস 2026-এ 250-রও বেশি সিট পাবে। একক সংখ্যাগরিষ্ঠতা নয়, সহজভাবে বলে দিচ্ছেন কমপ্লিট মেজরিটি তৃণমূল কংগ্রেসের। দেখুন, কালকে দেখলাম কেষ্টদা বলেছে মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। বীরভূমের জন্য একেবারে টার্গেট বেঁধে দিলেন। আজকে মঞ্চে শতাব্দী রায় ছিলেন, সঙ্গে ছিলেন কাজল শেখ, অনুব্রত মণ্ডল, সবাই ছিলেন। একেবারে টার্গেট বেঁধে দিলেন 11তে 11 মালদায়, শুধু মাথায় মাপ করবেন রামপুরহাটে, বীরভূমে 11তে 11 সব টার্গেট একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, গণতান্ত্রিকভাবে 11-0 করে তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়ে এই বাংলা বিরোধীগুলোর বিরুদ্ধে এফআইআর করতে হবে। ভোটে 11-11 শুধু কি অভিষেক বন্দ্যোপাধ্যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার কমিশনকে এক হাত দিলেন। আজ গঙ্গাসাগর থেকে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কমিশন যা করছে ভুল করছে, বয়স্কদের লাইনে দাঁড় করাচ্ছে। শুধু তাই নয়, অসাংবিধানিক কাজকর্ম করছে। যে অ্যাপের কথা বারবার বলা হচ্ছে ইলেকশন কমিশনের, সেটা নাকি বিজেপির আইটি সেলের মানুষ, লোকজন তারা বানিয়েছে। শুনুন, এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। ভালো থাকবেন। যখন তৃণমূল কংগ্রেস ঠিক এই লাইনে আজকে প্রচারে নামল, তার ঠিক পাল্টা আজ ভারতীয় জনতা পার্টির একাধিক সভা। কোথাও শুভেন্দু অধিকারী, কোথাও দিলীপ ঘোষ, কোথাও আবার সুকান্ত মজুমদার, তো কোথাও আবার শ্রমিকদা। শ্রমিকবাবু আজকে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেখুন। নিয়ে আপনাদের বিভ্রান্ত করছেন। আবেদন করতে বলুন এসআইআর বন্ধ করতে। এসআইআর বন্ধ করে দিন, পুরনো ভোটার লিস্টে নির্বাচন করুন, ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স জিএসটি দরজা বন্ধ করুন। তারপর পশ্চিমবঙ্গে তৃণমূল হারবে। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে। দিলীপ ঘোষ অনেক দিন ধরেই একটু আড়ালে চলে গিয়েছিলেন। অমিত শাহ আসার পর, এখানে সভা করার পর আবার সামনে এসছেন এবং এসেই একেবারে ফ্রন্ট ফুটে সরগরম ভোট রাজনীতির মন্তব্য। বলছেন তৃণমূল কংগ্রেস এখানে 3বার জিতেছে, আর 3বারই নাকি সেই জয়ের আসল উৎস ফেক ভোটার, অবৈধ ভোটার। দেখুন, তাই এসআইআরই আমরা বুঝেছি দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন, সেখানে 44,500 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন? কেন যেতেন আমরা জানলাম। যে নন্দীগ্রামে গেলেন, ওখানকার লোক কানমুলে বাড়ি পাঠিয়ে দিল হাতিয়ে দিয়ে। ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোট নাড়ে জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 বেরিয়েছে ভুয়ো ভোটার। বুঝতে পারুন তারা আদলে 20, 25, 30% ভুয়ো ভোটার আছে। এই যে 3বার জিতেছে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে।
আর আজকে এক লাইন দিয়ে ভারতীয় জনতা পার্টির নেতা কিংবা নেতৃত্ববৃন্দ যে বক্তব্যটি রেখেছে বিভিন্ন জায়গায়, তা সে শুভেন্দু অধিকারী হোক কিংবা দিলীপ ঘোষই হোক কিংবা শ্রমিক ভট্টাচার্যই হোক কিংবা সুকান্ত মজুমদারই হোক না কেন, তা ছিল এখানে রোজগারের অপশান নেই, শিল্প নেই, চাকরি নেই। কিন্তু এই সবের মাঝখানে সকালবেলার একটা ঘটনা ভুলে গেলে চলবে না। এই ভোটে সরগরম রাজনীতির বাংলায় মালদায় আজকে এই নতুন বছরের প্রথমবার এবং গত এক বছর ধরে দেখলে সপ্তমবার শুট আউট হলো, গুলি চলল। একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বচসা এবং সেখান থেকে একদম প্রকাশ্যে মালদায় গুলি চলল। এই ছবি দেখাবো আপনাদের, দেখুন। বিবাদ মেটাতে গিয়ে যে ব্যক্তি বিবাদ মেটাতে গিয়েছিলেন তিনি আবার গুলিতে আক্রান্ত হলেন। বাবু, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাঠের মাঝখানে বচসা। মেডিকেল কলেজ হাসপাতালে এই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়, তিনি যখন আটকাতে যান তখন তার গায়ে গুলি লাগে। আমার প্রশ্ন একটাই, এই মুহূর্তে কোন দিকে এগোচ্ছে বাংলা? আমার সঙ্গে এই মুহূর্তে দুজন এসে পৌঁছেছেন। সরগরম রাজনীতি তো, বিজেপি 17,000 সভা করছে, তৃণমূল কংগ্রেস তারাও ম্যারাথন সভা করার বক্তব্য রেখেছে, কংগ্রেসও নিশ্চয়ই কিছু না কিছু একটা করে নেবে। মৌসাম বেনাজির নূরকে তো আবার নিজের দলে টানলো। যারা এখনো পর্যন্ত এসেছেন আসুন আলাপ করে নিই। পার্থদা রয়েছেন আমাদের সঙ্গে, পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের কোচবিহার থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে গৌরব রয়েছেন বামেদের পক্ষ থেকে। আমি পার্থদা আপনাকে দিয়েই শুরু করি। 211 সব তো বুঝলাম, আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মালদায় গুলি চলবে, তাও আবার প্রকাশ্য দিবালোকে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের জের এটা বলা কাম্য নয়, কারণ এর সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িয়ে আছে বলে আমাদের কাছে কোনো খবর নেই। নিশ্চিতভাবে কেউ কেউ তৃণমূল সমর্থক হতে পারে, স্বাভাবিকভাবে খেলার মাঠের ঘটনা, তবে এই ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়, কাম্যও নয়। পুলিশ ড্রাস্টিক অ্যাকশন নিক, যারাই এর পেছনে থাকুক বা যেই গুলির কাণ্ডের সঙ্গে যুক্ত থাকুক না কেন, সে যে রাজনীতি দলের সঙ্গে যুক্ত থাকুক তার বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা দিনের বেলা গুলি চালা তারা আর যাই হোক তারা দুষ্কৃতীদের সঙ্গে অ্যাকর্ডিং টু ব্যবস্থা আমরা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ। বেশ পার্থদা, আমি তো আপনার বক্তব্য বুঝতে পারলাম, কিন্তু যে ছবি আমরা দেখলাম এটা তো সমর্থনযোগ্য নয়। আমার সঙ্গে গৌরব রয়েছে। গৌরব, মালদা এই মুহূর্তে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, 2025 সালের শুরু থেকে দেখে 2026 সাল অবধি আজকে নতুন বছরের 6th ডে এবং গুলি চলছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় গুলি শিল্প, বোমা শিল্প, এটা তো শিল্পে পরিণত হয়েছে। আপনি যেখানেই যাবেন সেখানেই তৃণমূল কংগ্রেসের মধ্যে মারপিট। আপনি মালদা চলে গেলেন অনেকটা দূর, এই কিছুদিন আগে ভাঙড়ে আমরা দেখেছি যে একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই, সেখানে বিধায়ক উপস্থিত, সেখানে মারপিট হয়েছে। মারপিটের পরে তারপরে বোমাবাজি যা হওয়ার হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন মালদায়, আমি আজকের ঘটনা না, এর আগে এরা বিরোধী দল হিসেবে উঠে আসতে পারছেন না কেন? এবং আপনিও এই পরে এই উত্তরটাই দেবেন, মানে সমস্যাটা কোথায় রেখেছে? তৃণমূল উঠতে দিচ্ছে না নাকি আপনারা উঠতে পাচ্ছেন না? কারণ আমি যদি বেশ প্রথমে শুনে নিই, তারপর আপনি বলুন, আপনি শেষ মানে আমি যদি ভোটের পরিসংখ্যান দেখি, যে 2-1 নেতা ছাড়া যে পরিসংখ্যানটা পায়, ইটস ড্রাস্টিক, ইটস শেমফুল। দেখুন, পশ্চিমবাংলায় বামেরা রাস্তায় আছে, এটা আপনিও ব্রিগেডে আছে, রাস্তায় আছে, শুনুন না, ভোটে নেই, আন্দোলনে আছে, লড়াইতে আছে। এবার ভোট মানুষ দেবে কি না দেবে সেটা মানুষের উপর নির্ভর করে। এখানে আমি সত্যি তোমার সাথে একমত গৌরব, মানে আমার সত্যি থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি। সত্যি বামেরা বাংলায় রাস্তায় আছে, রাস্তায় আমরা ব্রিগেড দেখেছি, গর্জে উঠেছে, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে পথে নেমেছে। আরজিকর আন্দোলনে যেভাবে বামেরা পথে নেমেছিল, হ্যাটস অফ। আমার প্রশ্ন হচ্ছে, ইদানিং এই লাস্ট 5-6 দিনের কথা যদি ভাবি, বামেরা রাস্তায় নামলো কি নিয়ে জানেন? ভেনেজুয়েলা নিয়ে। এটা অনেকটা ওই ভিয়েতনাম ভেনেজুয়েলা হয়ে গেল না? আরে রাজ্য সামলাতে পারছেন না আপনারা, এখন ভেনেজুয়েলা দেখাচ্ছেন। কোথায় আপনারা, কোথায় রাস্তায় নামলেন? এই ইআরও কিংবা এই এসআই। দেখুন, আপনি ভেনেজুয়েলা নিয়ে বললেন, ভেনেজুয়েলা নিয়ে রাস্তায় নামাটা আমাদের কর্তব্য এবং আমাদের মানবিকতা, এবং আমাদের মনে হয়েছে যে ভেনেজুয়েলার উপরে যে আক্রমণ, যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদ নামিয়ে এনেছে, তার এই মুহূর্তে প্রতিবাদ করা উচিত।
এবং তাই আমরা নেমেছি। এবার কিন্তু এখানে- আপনি বলুন বেশ, চাই বেশ, না বেশ, বলুন কিন্তু সেটা এখানে আপনার আপনি- ব্যাপার। না, না, এখানে- এবার এখানে দ্বিতীয় আমি কথা বুঝি না, হচ্ছে বুঝি না, আম জনতাও বুঝতে পারছে না। না, না, গৌরব, আম জনতাও বুঝতে পারছে না। আমার দায়িত্ব প্রশ্ন হচ্ছে রুটি কাপড় মাকান। আম জনতার দায়িত্ব প্লিজ আপনি নিতে যাবেন আমি নেব, না, আপনারা নেবেন না। আপনি আম জনতার আমি দায়িত্ব আম জনতার দায়িত্ব নেবো এবং আপনি সিপিএম এর আম আজকে খারাপ জনতার লাগলে দায়িত্বটা লাগবে। নিতে যাবেন না। খারাপ লাগলে লাগবে, রুটি কাপড়া মাকান আপনি কিংবা 30 সেকেন্ড ধরে কিংবা কোশ্চেন কিংবা করেছেন, গৌরব আমাকে 5 সেকেন্ড অন্তত উত্তরটা দিতে দিন। দেবো না, দেবো না, কারণ আপনাদের 35 বছর সময় দিয়েছি উত্তর দেওয়ার। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে 35 শুরু করে বছর। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে শুরু করে ইংরেজি না পড়ানো থেকে শুরু করে কম্পিউটার ঢুকতে না দেওয়া থেকে শুরু করে আপনারা কালো অধ্যায় ছিল, আপনারা মেনেছেন, আপনারা আনতে চেয়েছেন আপনি টাটাকে। এতগুলো- আপনাদের প্রজেক্ট ছিল, আপনাদের আপনি প্রজেক্ট ছিল। এত- আজকে মাঠে নামছে শুভেন্দু অধিকারী, আশা শুনুন না। সিঙ্গুর নিয়ে কথা বলছে শুভেন্দু অধিকারী, সিঙ্গুর নিয়ে কথা বলছে সুকান্ত মজুমদার, না, না, যারা সেই আপনি সময় প্রশ্ন করুন, আপনি বিরোধিতায় উত্তর ছিলেন। দিন। আপনারা কোথায়? আপনি প্রশ্ন করুন, আপনি উত্তর দিন তাহলে। আপনাদের এই আপনি প্রশ্ন উদ্ধত্তের করুন। জন্যই 35 বছরের আপনি প্রশ্ন- শাসনটা শেষ হয়েছে, আপনি আপনি নিশ্চয়ই প্রশ্ন- জানেন। না না, উদ্ধত্তটা কার সেটা তো টিভি চ্যানেলের ওপারে যারা বসে মানে রয়েছে আপনারা তারা প্রশ্ন দেখতে দিতে পাচ্ছে। চাইছেন না। আপনি- Party with a difference. উদ্ধত্তটা কার টিভি চ্যানেলের ওপারে যারা বসে রয়েছে তারা বুঝতে পারছেন, আমার বলার কোনো ইয়ে নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি প্রশ্ন করছেন, আপনি উত্তর দিচ্ছেন। আপনি তো আমাকে উত্তর দেওয়ার সময় দেবেন। আপনি সময় তো দিয়ে রেখেছি। আপনি এই আরো বিএলএ এই নিয়ে আপনি যখন প্রশ্নটা করলেন তখন আমাকে উত্তরটা দিয়ে দেবেন তো। আপনি বলুন না, সিঙ্গুর নিয়ে আপনার রাস্তায় কোথায়? রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে ইলেকশন কমিশনের সামনে আমরা ইলেকশন কমিশনে গিয়ে ডেপুটেশন দিয়েছি যে এই যে প্রক্রিয়া ইলেকশন কমিশন চালু করেছে, যে এই যে এত হ্যাপাজেটলি এত তাড়াহুড়োর মধ্যে যেভাবে ইলেকশন কমিশন বিপদে ফেলছে মানুষকে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে মানুষের হ্যারাসমেন্ট না হয়। তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা ইলেকশন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বেশ। এত তাড়াহুড়োর কোনো প্রশ্ন নেই এই এই বললাম, এসআইআর বেশ। বাকি দুটো এবার প্রশ্নের উত্তর দিন। বলে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিঙ্গুর নিয়ে কি আন্দোলন, সিঙ্গুর নিয়ে যারা সর্বনাশ করেছে, সিঙ্গুর যে বন্ধ করার জন্য যারা যারা এই পরিকল্পনার মধ্যে ছিল আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে আজকে সিঙ্গুর বন্ধ করে কি লাভ হয়েছে। না, আমি তো পশ্চিমবাংলায় এই চাকরি নেই। যে আপনাদের সমস্যা আবার আমি দেখিয়ে দিলাম। প্রশ্নটা করলাম যে এই মুহূর্তে আমি একবারও বলছি না যে আপনারা কিছু আপনারা এখানে নিয়ে এসেছিলেন কম্পিউটারের বিরোধিতা, ইংরেজি শিক্ষার বিরোধিতার পর আপনারাই সিঙ্গুরকে এখানে প্রথম কথা হচ্ছে সিঙ্গুরের টাটাকে নিয়ে কম্পিউটারের এসেছিলেন। বিরোধিতা আমরা কোনোদিন করিনি। 100% এক, করেছে। আপনি দেখাতে পারবেন না 100% কম্পিউটারের করেছে। বিরোধিতা কোনোদিন ইংরেজি করেছি। শিক্ষার বিরোধিতা দ্বিতীয় আপনারা কথা করেছেন। হচ্ছে ইংরেজি শিক্ষার বিরোধিতা করিনি। একটু পড়াশোনা করে আসুন গৌরব। আমরা বলেছি মাতৃভাষা মাতৃদুগ্ধ। সে তো আগে নিশ্চয়ই যদি থাকবে। আমি আর নিজের সে তো নিশ্চয়ই মাতৃভাষা থাকবে। শিখতে পারি না, সে তো তাহলে আমার নিশ্চয়ই অন্য থাকবে। ভাষা শিখে লাভ নেই। সে তো নিশ্চয়ই আপনি- থাকবে। এটা নতুন করে আপনারা কি বলবেন? আমি তো বলছি। আমার প্রশ্ন হলো সিঙ্গুরের এত কিছু হয়ে যাওয়ার পর আজকে দেখুন বিজেপি সিঙ্গুর নিয়ে মাঠে নেমেছে। কি নামে নেমেছে মাঠে? আরে, কি সিঙ্গুর নিয়ে মাঠে নেমেছে? আপনি কি রাজনীতিটা ফলো কি করেন না? সিঙ্গুর নিয়ে আপনি বলুন না, কি সিঙ্গুর নিয়ে মাঠে শুভেন্দু নেমেছে? অধিকারী openly আরে সিঙ্গুরের বলছে। সর্বনাশটা শুভেন্দু অধিকারী করেছে। সিঙ্গুরের সর্বনাশ, নন্দীগ্রামের সর্বনাশটা শুভেন্দু অধিকারী করেছে। আবার মাঠে নেমেছে, ওখানে সরষে ফুল ছড়াবে আর এখানে শুভেন্দু। এই যে বক্তব্যটা আপনি আমার স্টুডিওতে বসে রাখছেন, কি? আপনার রাজ্য কমিটির নেতৃত্ব এটা নিয়ে রাস্তায় নেই কেন? কি রাস্তায় নামবে? কি রাস্তায় নামবে? যে প্রজেক্ট আপনারা নিয়ে এসে হাতে রাখতে পারলেন না, কে- যে কথাগুলো আজকে বলছেন এই কথাগুলো নিয়ে আরে কিন্তু project প্রীতম হাতে দত্তদের- রাখতে পারলাম না, সে তো বিশ্বাস করুন, বারবার আমরা প্রীতম বলেছি দত্তদের যে নেতৃত্ব কিন্তু রাস্তায় নেমে পড়েছে। আমরা তো বলছি যে সিঙ্গুরে কারখানা 90% হয়ে যাওয়ার পর যে সর্বনাশ এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী নেত্রী, এই বিজেপি, এই এসইউসি, এই নকশাল যাদেরকে নিয়ে এবং কংগ্রেসের কেউ কেউ ওখানে গিয়েছিলেন, যাদেরকে নিয়ে পশ্চিমবাংলার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে যারা ঠেলে দিয়েছিলেন, দায় তাদের। 2010 আমরা চেয়েছিলাম যে ওখানে একটা কারখানা গড়ে উঠুক ঠিক, যেখানে দাঁড়িয়ে 2010 অবধি এই ন্যারেটিভ খুব সুন্দর ছিল, কিন্তু আজকে 2024 প্রাক্কালে দাঁড়িয়ে বিজেপি যখন এটাকে ইস্যু করছে, শুধু ইস্যু নয়, আজকে পরপর 4টে সভায় বিজেপির 4জন বক্তা এই বক্তব্যই রেখেছে। বিজেপি আজকে আপনারা কোথায়? বিজেপির 18 জন না কত 14 জন এমপি, এর আগে আরো এমপি ছিল আপনাদের? শুনুন না, এর আগে আপনাদের? আরো বেশি এমপি ছিল। বিজেপির বিধানসভায় 70 জন বিধায়ক। তা আপনি বলুন যে এই যে 5 বছর চললো, এই বিধানসভা বা লোকসভায় পশ্চিমবাংলার জন্য এই বিজেপির জনপ্রতিনিধি যারা, তারা কি কি বার্তা ওই লোকসভায় দাঁড়িয়ে বা রাজ্যসভায় দাঁড়িয়ে দিলেন যে পশ্চিমবাংলার উন্নতি হবে? প্রীতম দত্ত, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রীতম দত্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রীতম দত্ত, প্রশ্নটা খুব সহজ ছিল যে আজকে বিজেপি শিক্ষার কথা বলছে,
শিল্পের কথা বলছে, চাকরির কথা বলছে। বামেরা বলছে এই রাজ্যে সব রসাতলে গেছে। বিজেপি যে শুভেন্দু অধিকারী আজ সিঙ্গুর নিয়ে প্রশ্ন তুলছে, সেই শুভেন্দু অধিকারী সিঙ্গুরের বিরোধিতা করেছে, যদিও হয়তো উনি জানেন না যে সিঙ্গুরের আন্দোলন নয়, নন্দীগ্রামের আন্দোলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রখরভাবে সামনে ছিলেন, সিঙ্গুরে অতটা সামনে ছিলেন না। আমার প্রশ্ন হচ্ছে বিজেপি তুলছে, বামেরা কোথায়? এই প্রশ্নটাই আমি করেছিলাম, সেখান থেকে এই উত্তরটা এলো। এবার আপনি কিছু অ্যাড করবেন তার সঙ্গে? প্রথম কথা হচ্ছে বামেরা প্রায় 56,000 কলকারখানা বন্ধ করেছে, এটা সর্বজন বিদিত, সেটা নিয়ে কিছু বলার নেই। সেটা এখন বামেদের নিয়ে তুমি যদি প্রাইম টাইমে টক শোতে সময় নষ্ট করো, এটা তোমার ক্ষয়িষ্ণু তোমার চিন্তাধারা এবং ক্ষয়িষ্ণু পলিটিক্যাল পার্টি। তোমার শুধু একটা মাত্র জায়গায় টিম করে জ্বলছে কেরালাতে, সবে তিরুবনন্তপুরমে আজকে বিজেপি ওখানে জয়ের ধ্বজা খুলেছে। তারপরেও ওই যে সামনে নির্বাচনে তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আর্কাইভ করে রেখো আমার এটা, যে নেক্সট যে নির্বাচনে সেখানেও তোরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সেখানে বিরোধী দল হিসাবে যদি আমরা ক্ষমতাও না আসতে পারি, তাহলে আমরা বিরোধী দল হব, আর সম্ভবত এলডিএফ মানে যেটা কংগ্রেস সমর্থিত তারা ক্ষমতা আসতে ছিল। ওখানেও লেফটিস্ট মানসিকতা সারা পৃথিবীতে যেমন ধূলিসাৎ হয়ে যাবে, সেটা ভারতবর্ষ হয়েছে। ওই একটা মাত্র জায়গায় টিম করে জ্বলছে, সেখানে ভারত বিরোধী শক্তিদের চারিদিকে তোমার উত্থান হয়েছে, পিএফআই থেকে শুরু করে সব, সেগুলো আজকে ভারতীয়ত্ব উত্থান যেভাবে সারা ভারতবর্ষ হয়েছে, ভারত বিরোধী শক্তিদের ভারতবাসীরা ধুয়ে মুছে সাফ করে দেবে। তো সেটা ওনারা আজকে দেখুন না, আজকে পশ্চিমবঙ্গে যখনই 70s এনাদের সরকার আসে, তখন পার ক্যাপিটা ইনকাম যদি অন্যরা মানে 100 টাকা ইনকাম করতো সারা ভারতবর্ষে, আমরা 124 টাকা করতাম। সেখান থেকে একটার পর একটা, সে অশোক কুমার নাইটস থেকে শুরু হয়েছিল, তো তারপর থেকে করতে 34 বছরের রসাতলে নিয়ে এসছে। আমি অমিতাভদার কাছে যাবো, অমিতাভ সিংহ, যে প্রশ্নটা আমি ওদের করেছিলাম আপনাদেরও করছি, যদিও আমি বলবো এই মুহূর্তে আপনারা একটু বেটার স্টেটে, কারণ অ্যাটলিস্ট আপনারা শাসক দল থেকে নেত্রী কিংবা সাংসদ কিংবা বিধায়িকা ভাগিয়ে আপনারা নিজের কাছে আবার ফেরত আনতে পারছেন, বামেরা তো তাও পাচ্ছে না। এই মুহূর্তে আপনারা ঠিক যে ব্লেম সেন্টারে বিজেপিকে দিচ্ছেন কিংবা রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দিচ্ছেন, আমার প্রশ্ন হচ্ছে বিরোধী হিসেবে আপনাদের রোলটা কোথায়? বিরোধী হিসেবে রোল হচ্ছে যে আমরা প্রত্যেক সপ্তাহে আমরা রাস্তায় আছি, প্রত্যেক দিন রাস্তায় আছি। হ্যাঁ, বামেরা আছে। আমি বামেদের কথা বলতে পারবো, কারণ আপনাদের জোটসঙ্গী এককালে এবার করবেন না, সেটা আলাদা ব্যাপার। আগের বার তো আপনাদের জোটসঙ্গী ছিল। আমি আমাদের কথাই বলতে পারি যে আমরা প্রত্যেকটা দিন আছি, প্রত্যেকটা সপ্তাহ আপনারা যদি লক্ষ্য করে দেখেন, সপ্তাহে 2টো করে আমরা কিন্তু কিছু না কিছু আন্দোলনে আছি, কিছু না কিছু মুভমেন্টে আমাদের প্রদেশ কংগ্রেস থেকে আন্দোলনগুলো করছে। আমরা কোনো জায়গায় আনটান রাখতে চাইছি না, আমাদের শক্তি কম। তার কারণটা হচ্ছে যে কংগ্রেসকে ভেঙেই তৃণমূল হয়েছিল, এবং আমরা যখনই কংগ্রেসের থেকে যেই জিতে যায় বা ভালো রেজাল্ট করে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাবা পড়ে। পুরুলিয়া থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ, যেখানেই আমরা পুরসভা অথবা এমএলএ জিতেছি, লাস্ট বাইরন বিশ্বাস, তাকে অবধি তারা ভয় দেখিয়ে টোপ ফেলে নিয়েছে। এখন মুশকিলটা হচ্ছে যে ওখানে যারা আছে তাদের মধ্যে একটা বড় অংশ কংগ্রেসই এবং তৃণমূল। বামেদের সঙ্গে জুড়ে যাবেন? বামেদের সাথে যাবো কি যাবো না সেটা এখনো অবধি আমাদের, এর আগের বার আমি শুনলাম আপনাদের পিসিসি চেয়ারম্যান বলছেন আমরা শক্তিশালী, একা লড়তে চাই, মানুষ চাইছে আমরা একে লড়ি। না, এটা একটা ব্যাপার আছে, তার কারণটা আপনাদের খুলে বলি। যে কোনো দলই মনে করে তাদের সাংগঠনিক শক্তি বাড়াবে, এবং আমরাও যেহেতু জাতীয় কংগ্রেস ভারতবর্ষের 140 বছরের দল, ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে জঙ্গলে বলুন, নদীকূলে বলুন, কংগ্রেসের একটা করে সমর্থক আপনি পাবেন, যেটা এবং এত বছর ধরে 140 বছর ধরে এই সমর্থন কিন্তু আমরা পেয়ে এসেছি। আমরা তাই মনে করে পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ব্লকে আমাদের কর্মী থাকবে, প্রত্যেকটা বুথে আমাদের একাধিক কর্মী থাকবে। সুতরাং আমাদের যাতে সেইটার দিকে টার্গেট রেখে, সেটার দিকে লক্ষ্য রেখে আমাদের নেতারা এবং আমরা সবসময় বলি আমাদের লক্ষ্যটাই আমরা বলে দিই, এবং আমাদের এই জোটটাই আছে বলে আমাদেরকে দিতেই হবে। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির পর ফিরছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে প্রশ্নটা খুব সহজ। এই মুহূর্তে যদি কথা রাজনৈতিক তাপ মেপে যদি কথাগুলো আমরা ধরেও নিই যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এই রাজ্যে অপশাসন করছে, কোট আনকোট, যেমন গৌরব বললেন, তাহলে আমার বক্তব্য কিংবা আমার প্রশ্ন হচ্ছে বিরোধিতার কিংবা অপশানটা কি? একমাত্র বিজেপি? কংগ্রেস কিছুটা হলেও শক্তি বাড়াচ্ছে, বামেরা কোথায়? যে বামেরা 2016 সাল অবধি প্রধান বিরোধী দলের জায়গাটা নেওয়ার চেষ্টা করতো কিংবা নিয়েছিল, 2016 থেকে 2026 এই 10 বছরে তারা হারিয়ে গেল কেন? শূন্য হলো কেন? ঔদ্ধত্য 1, ভুল সিদ্ধান্ত 2, নাকি বামেদের নতুন প্রজন্মের লিডারশিপ তৈরি হয়নি? এই প্রশ্ন নিয়েই ফিরবো একটা ছোট্ট বিরতির পর। বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আরেকবার শোনাবো, যেখানে তিনি টার্গেট বেঁধে দিচ্ছেন। বলছেন 250 সিট পাবেন, এই বাংলায় পাবেন,
নির্বাচনে পাবেন। শুনুন। কালকে দেখলাম কেষ্টদা বলেছে মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে স্বপ্ন বৃথা। তার কারণ হচ্ছে মানুষ আজকে তৈরি, 2026 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, ভবিতব্য হয়ে গেছে, দেওয়াল লেখন পরিষ্কার। তো সেটা উনি যতই কথা বলুন, চোরের মায়ের বড় গলা, আর উনি তো নিজে চোর। তো সুতরাং ভোট চুরি করেছে, কয়লা চুরি করেছে, বালি চুরি করেছে, সব চুরি করেছে। তো সুতরাং নতুন করে কিছু বলার নেই। নিজের ওনার কিভাবে জিতেছে সেই 7 লাখ ভোটে, তার জন্য ইলেকশন। এখানে যদি একটা প্রশ্ন করি, সবই চুরি করেছে, আমি তোমার কথা কিন্তু প্রমাণ তো এনজেসি গুলো একটাও করতে পারে। বলছি দাদা, তো যে মোটামুটি ইডি অ্যাটাচ করেছে প্রায় কয়েক কোটি টাকার প্রপার্টি, সেই জন্য নৈতিক দায়িত্ব নিয়ে ওনার রেজিগনেশন দেওয়া উচিত ছিল। অ্যাটাচ করেছে, তার মানে তোমাদের নেতৃত্বের বক্তব্যে কয়েক হাজার কোটি টাকার চুরিতে, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি কোনো কিছুই প্রমাণ করতে পারলো না। 1 টাকাও চুরি করার চুরি, 1 কোটি টাকা চুরি করার চুরি ইডি প্রমাণ করে দিয়েছে। উনি ওনার যে অ্যাকাউন্টে টাকা পয়সা জমা হয়েছে তার আনঅ্যাকাউন্টেড, সেই জন্য অ্যাটাচ করেছে। সেই অ্যাটাচমেন্টের উপর উনি নৈতিক দায়িত্ব নিয়ে বলেছিল না, নৈতিক ওনাকে যদি প্রমাণ করতে, তো প্রমাণিত সত্য। উনি তো ফাঁসি আমরা দিতে বলছিলেন, রেজিগনেশন দিয়ে চলে যান। কিন্তু আজকে তুমি কি এই ছবিটা দেখেছো, এই কনফারেন্সটা শুনেছো? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন, তার ঠিক পাশেই একজন নেতা বসেছিলেন, অনুব্রত মণ্ডল। যে অনুব্রত মণ্ডল এই মুহূর্তে বেলে কিংবা জামিনে বাইরে রয়েছে, কারণ কেন্দ্রীয় এজেন্সি এখনও তার বিরুদ্ধে প্রমাণ দিতে পারেনি, ট্রায়ালে যেতে পারছে না, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। আমার কথা যে বেলটাও একটা তোমার আইনি প্রক্রিয়া। তো ট্রায়াল যত সময় শুরু হবে সেটা কোর্ট এবং ওই যারা এজেন্সি তারা বুঝবে। ভারতীয় জনতা পার্টি সেখানে কোনো বক্তব্য নেই। কিন্তু কথাটা হচ্ছে, আজকে যেই ভদ্রলোক নিয়ে তুমি বললে ভোট চুরির কথা, সে ভোট চুরির অপবাদ নিয়ে ইলেকশন পিটিশন হয়েছে। যতবার ওনার ডেট পড়েছে ততবার উনি বিদেশে পালিয়ে গেছে। কিসের জন্য? কাকে ভয় পাচ্ছেন? কাকে ভয় পাচ্ছেন? হাইকোর্টে একটা ডেটেও উনি সশরীরে উপস্থিত হতে পারেননি। তার অসুবিধা হচ্ছে অভিষেক ব্যানার্জির যে 7 লাখ ভোট চুরি করে জিতেছে। ফলতার তুমি জানো যে ওই অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। সেখানে পুরো তোমার মানে একটা ওই 4টের পরে থেকে শুরু করে, ফলতা থেকে শুরু করে অনেক জায়গায় তোমার ইভিএম ছিল, সেখানে শুধু একমাত্র তৃণমূল কংগ্রেসের নাম ছিল, আর বাদবাকি সবটা সেলুটেপ দিয়ে ঢেকে নিয়ে তার ছবি, ভিডিও সবকিছু আমরা দিয়েছি। তখন ভোটের সময়ও সেই যে তোমার ক্যামেরা, সেই ক্যামেরা অন্যদিকে তাক করা ছিল। ইলেকশন পিটিশন হয়েছে অভিষেক ব্যানার্জির এগেইনস্টে। অভিষেক ব্যানার্জি আজ অব্দি একদিনও প্রীতমকে একটু থামতে বলো। হ্যাঁ, থেমেছে বলুন। আসলে প্রীতম এই স্টুডিওতে বেশে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে। একই কথা বলেছে যে বাংলা ইসবার 200 পার, কখনো বলছে বাংলায় তারা অ্যাবসলিউট মেজরিটি পাবে। কোনো প্রেডিকশনই তার বাস্তবায়ন হয়নি, কারণ বাংলা অন্য ধাতুতে গড়া। বাংলার মানুষ বিজেপির যে চরিত্র, রাজনৈতিক যে লিপসা, সেটা উপলব্ধি করতে পেরেছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল, এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। আরো বেশি সংখ্যক আসন 250 সিটের টার্গেট বেঁধে দিয়েছেন অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশ্চিতভাবে আমরা সর্বতভাবে প্রচেষ্টা জারি রাখবো 250 সিটই তৃণমূল কংগ্রেস যাতে এবারের নির্বাচনে জিততে পারে। কারণ ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, যত ইনস্টিটিউশন গুলো আছে সবগুলোকে কাজে লাগিয়ে বাংলায় তারা ভোট দখল করার রাজনীতি করবে, কিন্তু বাস্তবায়নে সেটা সম্ভব হবে না। কারণ বাংলার মানুষ আটকে দেবে, কারণ বাংলার সাধারণ মানুষের ছোটখাটো আজকে লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছে লক করে রেখে দিতে বলছে মহিলাদেরকে, হাজবেন্ডদেরকে। এই ধরনের যাদের ন্যারেটিভ যে রাজনৈতিক দলে, তাদেরকে রাজনৈতিকভাবে নিঃশেষ করে বাংলার মহিলারা, মা বোনেরা, এটা আপনি নিশ্চিতভাবে জেনে রাখবেন। পার্থদা দেখুন, আজকে কি বলুন তো, আপনি একটা ঠিক বলেছেন যে দখল আপনারাই করবেন। তার কারণে যে দখল রাজনীতি ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। মানুষ ঠিক করে নিয়েছে যে ভারতীয় জনতা পার্টিকে সেবা করার সুযোগ অনেক দেখে নিয়েছে চোরেদেরকে।
তো আপনার 11 থেকে শুরু করে আজকে 26 অবধি যেভাবে বাংলাকে রসাতলে নিয়ে গেছে, আজকে ওই 56,000 কলকারখানা বন্ধ করেছিল কমিউনিস্ট পার্টি, আপনারা এসে প্রায় সেটাকে এখন বন্ধ করে দিয়েছে প্রায় 16,000 সামান্য একজন মারুতির কারখানা, গাড়ির কারখানা, কথা বলছে এই নিয়ে তো প্লিজ প্রীতম, এই নিয়ে তো কংগ্রেসেরও কিছু বক্তব্য আছে ভোট চুরি নিয়ে। ভোট চুরি নিয়ে সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষের বক্তব্য আমাদের নেতা রাজীব গান্ধী প্রমাণ করে দিয়েছেন, রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন, রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন। কর্ণাটক থেকে আরম্ভ করে হরিয়ানা বিভিন্ন জায়গায় কীভাবে ভোট চুরি হয়েছে এবং তার পুরো নথি তিনি একদম বেআবরু করে দিয়েছেন। তার এই পরিপ্রেক্ষিতে না নির্বাচন কমিশন না বিজেপি কিছু বলতে পারছে না। বিজেপি মাঝে মাঝে নির্বাচন কমিশনের পাশে গিয়ে দাঁড়ায়, যেন মানে নির্বাচন কমিশন এবং বিজেপি মনে হচ্ছে যেন একই মুদ্রার এপিটোপি। এখন মজাটা হচ্ছে যে ভারতবর্ষের বুকে কিভাবে ভোট চুরি হয়েছে এই কয়েক বছরে সেটা কিন্তু আমরা মোটামুটি জেনে গেছি। বেশ বেশ, আমি খুব সংক্ষেপে বিরতিতে যাবো, তার আগে সংক্ষেপে আমি একটু লেফটের রিঅ্যাকশনটা নিই। গৌরব, সেটা হচ্ছে যে ও বলছিল না 56,000 কারখানা বন্ধ, প্রীতম বলছিল। আমার কথা হচ্ছে প্রীতম 2014 সাল থেকে 25 সাল অবধি 5টা কারখানার নাম বলো তোমার মোদি ফিতে কেটেছে, বলতে পারবে না, ছেড়ে দাও, 56,000 দূরে চলে যাও। 2 নম্বর হচ্ছে ভোট চুরির কথা। প্রীতমরা ভোট চুরি, একজন ব্রাজিলীয় মহিলা তিনি 56টা বুথে তার ভোটার লিস্টে না, কংগ্রেস বলেছে। আরে কংগ্রেস বলুক আর যাই বলুক, হয়েছে তো প্রমাণ, হয়েছে, এটা ঘটনা, সেটা তো ঘটনাই, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। আর প্রীতম এত কথা বলছো কেন ভাই? তৃণমূল থেকে বিজেপিতে নিচ্ছ তোমরা এইসব চোর চিটিংবাজদের, হ্যাঁ? আর তুমি এখানে চোর চিটিং বা অভিষেক ব্যানার্জি, তুমি বলো ভাই, এই যে অভিষেক ব্যানার্জির নামে তোমরা এত অভিযোগ করলে, অভিষেক চিদাম্বরমের কে ধরতে সিবিআই হচ্ছে যে পুলিশ নিয়ে পাঁচিল টপকাতে পারে, আর অভিষেক ব্যানার্জিকে ধরতে পারে না, সে বিদেশে চলে যায়। এ ভাই এর রসে তুমি মানুষকে বোঝাতে যেও না। বিরতির পর ফিরে আসছি, শুধু আমি আসবো প্রীতম, একটা বিরতি নিতেই হবে আমাদের। বিরতির পর ফিরে আসছি, এই প্রসঙ্গ তো থাকবোই, তার সঙ্গে দিল্লির একটা প্রসঙ্গও সামনে আনবো, কারণ এই মুহূর্তে যখন আমরা নিজেদের মধ্যে, সমস্ত দল নিজেদের মধ্যে লড়ালড়ি করছে, মাথায় রাখতে হবে আমাদের ঠিক পাশে বসে থাকা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে খুব একটা সুবিধের কাজকর্ম করছে না। চীন পাকিস্তান গোপনে আঁতাত করে আবার সেখানে গিয়ে বক্তব্যও রাখছে। এই মুহূর্তে বাংলা খুবই গুরুত্বপূর্ণ করিডোর, তাই বাংলায় যদি রাজনৈতিক অস্থিরতা থাকে, রাজনৈতিক হিংসা থাকে, 26-এর ঠিক আগে ইন্টেলিজেন্স রিপোর্ট যদি বলে 26-এর ভোটে বাংলাদেশি এলিমেন্ট সমস্যা করতে পারে। দত্তকে একটা প্রশ্ন না করেই পাচ্ছি না প্রীতম, যখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতা বাংলার চাকরি, বাংলায় কর্মসংস্থান, বাংলায় শিল্প নিয়ে কথা বলছে, সত্যি তো ভারতবর্ষে কটা শিল্প এলো গত 10 বছরে? এই পরিসংখ্যানটাও তো মানুষ চাইবে, যেমন গৌরব একটু আগে বললো। তুমি দেখো আজকে ভারতবর্ষে তুমি জাস্ট পাশের রাজ্যে চলে যাও, আসাম, আমাদের সাথে লাগোয়া রাজ্য, সেখানে তোমার সেমিকন্ডাক্টর বলে যে নতুন মানে যেটা আমাদের সব কিছু ডিজিটাল জিনিসের চিপটা দরকার হয়, সেটার ফ্যাক্টরিটা শুরু হয়ে গেছে। এই কয়েকদিন পর অলরেডি রিক্রুট হয়ে গেছে, ওরা প্রায় 25,000 কোটি টাকা। সে যে টাটাকে এখান থেকে এই বামফ্রন্ট এবং তৃণমূল আতাত করে তাড়িয়ে দিয়েছিল, তারা ওখানে করতে এসেছিল, রাজনাথ সিং কি করতে এসেছিল সেটা জানেন? তার জন্য কত টাকা বিজেপি রাজনাথ সিং মমতার ধর্নাতে কি করতে এসেছিল? 3টে সেমিকন্ডাক্টর শিল্প হচ্ছে, 3টের জন্য কত কাটমানি বিজেপি পেয়েছে জানেন? কিছুদিন আগে খবরের কাগজে উঠেছিল এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এবার সে খবরের কাগজের নামটা নিয়ে কংগ্রেসের উচিত যে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টে যাওয়া। বাবা বারবার থাপ্পড় খেয়ে ওখান থেকে চলে আসে রাহুল গান্ধী। তো এই ওটা হচ্ছে একটা উদাহরণ দিলাম আমি আসামে। এগুলো এস্টাবলিশড হয়ে যাচ্ছে, আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনি প্রপারলি কোশ্চেনটার উত্তর তো দিতে পারলেন না। প্রথম কথা হচ্ছে যে কোন পেপার কি পেপার তার উত্তর ভারতীয় জনতা পার্টি অফিসিয়ালি দেবে না যতক্ষণ এটা প্রমাণিত শুধুমাত্র আজকে প্রধানমন্ত্রী বিগত 12 বছর 13 বছরের মধ্যে একবারও একটা প্রেস কনফারেন্স করেনি। পৃথিবীর বুকে একটা রেকর্ড, একটা প্রশ্নের উত্তর তিনি দেননি। সুতরাং বিজেপি তো কোনো দায় নেই, কারণ বিজেপি পুরোটাই হিন্দু মুসলিম করে কাটাবে। বিজেপি পুরোটাই প্রচুর টাকা আদানি আম্বানিদের কাছ থেকে নিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানের সরকার ভাঙার খেলায় নামবে। বিজেপি পুরোটাই এই প্রচুর টাকা দিয়ে মানুষকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। তাদের জনগণের রায় নেবার, জনগণের কথা বলার কোনো উদ্দেশ্য নেই। আজকেও আপনি দেখুন না, আপনি আজকে অন্ততপক্ষে 25 মিনিট দেরিতে উঠেছে, একটার পর একটা ট্রেন চলে যাবে, আপনারা কিন্তু পশ্চিমবাংলায় উঠতে পারবেন না। তার কারণ আপনাদের মধ্যে সেই ডেডিকেশনটা নেই। পুরোটাই আপনাদের
ক্ষমতায় এসেছেন, সে ক্ষমতার মধ্যে থেকে যেটুকু হাতড়ে হুতরে পাওয়া যায়, আপনাদের মধ্যে সেই লড়াইটা নেই। আপনাদের ছাত্র যুব যখন ছিলেন কোনো লড়াইটা করেননি আপনারা। প্রথম কথা হচ্ছে যে অভদ্র যেমন পার্টি তেমনি অভদ্রতার মুখপাত্র। আমার নাম বলার পরেও মাঝখানে ঢুকে পড়ছে, না না তো করতেই বাধ্য। এবার আমি তোমাকে বলছি, একটু আগে বলছেন না সিনিয়র হয়েও কেন ভদ্রতা জানেন আমি জানি না, এই জন্যই কংগ্রেস এত পুরনো পার্টি এত কিছু বললো কিন্তু ভদ্রতা জানে না। যাই হোক, এইবার যে প্রথম কথা হচ্ছে উনি একটা কথা বলেছিলেন যে ভোট চুরির কথা বলা হয়েছে, ঠিক ভারতবর্ষের ইনস্টিটিউশন কনস্টিটিউশন মেনে রাহুল গান্ধীকে কর্ণাটকাতে কংগ্রেসেরই সরকার, তার যে সিইও চিফ ইলেকটোরাল অফিসার তিনি চিঠি দিয়ে বলেছিলেন যে আপনার যে বক্তব্য সেটা আমাদের এফিডেভিট করে লিখিত জানান। আজ অবধি রাহুল গান্ধী কোনো লিখিত দেননি। বারবার অফিসিয়ালি ইলেকশন কমিশনার যত কটা তোমার ক্লেম রাহুল গান্ধী করেছেন একটা কথা অত্যন্ত পরিষ্কার বলি, একটা কথা বলি, আজকে ইলেকশন কমিশন কেন রাহুল গান্ধীর এগেইনস্টে এফআইআর করছে না? একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। বিরতির পর সত্যি দেখবো কে কতটা ঠিক বলছে, কে কতটা অফ ট্র্যাক যাচ্ছে। আর এই মুহূর্তে গোটা ভারতবর্ষ এবং বাংলা তো বটেই, সেখানে এককালে যারা বাংলাকে দাঁড় করিয়েছিল কিংবা শাসন করেছিল সেই বামেদের ঠিক কোন চোখে ভারতবর্ষ দেখছে। কেন বললাম এই কথাটা? দুটো বক্তব্য শোনাবো এবং তারপর বামেদের রিয়াকশন। কাল সুপ্রিম কোর্ট একটি সিদ্ধান্ত দেয়, দুজন ব্যক্তি ওমর খালিদ এবং সার্জিল ইমাম তাদেরকে বেল গ্রান্ট করা হয়নি। আমি প্রথমে জানতে চাইব গৌরবের কাছ থেকে, লেটস গেট গৌরব অন স্ক্রিন প্লিজ। গৌরব, এই সিদ্ধান্ত নিয়ে অনলাইনে আমি দেখলাম বামেদের একটি প্রতিক্রিয়া কিছু রয়েছে, একাধিক নেতৃত্বের প্রতিক্রিয়া রয়েছে, তোমার প্রতিক্রিয়াটা জানতে চাইব। সেটা হচ্ছে যে দেখুন, জামিন পাওয়াটা এ দেশের সংবিধানের একটা বিষয়, আইনের বিষয়। এখন কোর্ট কী ব্যাপারে এতটা মানে তৎপর যে শারজিল ইমাম বা উমর খালিদকে আটকে রাখার জন্য, সেটা কোর্টের বিষয়, কোর্টের যিনি আইন বিচারপতি তার বক্তব্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উমর খালিদ কিংবা শারজিল ইমামকে প্যারোল দেওয়ার ক্ষেত্রেও কোর্টের আপত্তি বা দেশের সরকারের আপত্তি, কিন্তু ধর্ষণে অভিযুক্ত রাম রহিমকে বারবার প্যারোল দেওয়াতে তাতে কোনো আপত্তি দেশের সরকার দেয় না বা করে না। তুমি সার্জিল ইমাম কিংবা উমর খালিদকে দোষী মানো কি মানো না? আমি কি করে দোষী মানবো? এখনো তো কিছু ট্রায়ালই শেষ হয়নি, ট্রায়াল শুরুও হয়নি, ট্রায়াল শেষ হয়নি। আমি কি করে? ভিডিও ইজ ফর ইউ গৌরব। এই ভিডিওটা একটু শুনুন, সবাই মন দিয়ে শুনুন। এটা সার্জিল ইমামের 5 বছর আগের একটা ভিডিও। এই ভিডিও সত্যতা ক্যালকাটা নিউজ যাচাই করেনি, তবে এই ভিডিওতে সার্জিল ইমাম কি কি বলছেন একবার শুনুন, দেখো। 5 लाख लोग हमारे पास हो ऑर्गेनाइज्ड, तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं। पर परमानेंटली नहीं तो कम से कम 1 महीने के लिए तो कट कर ही सकते हैं। मतलब इतना मवाद डाले पटरियों पर, रोड पे, उनको हटाने में 1 महीना लगे, है कि नहीं? जाए एयरफोर्स से, असम को काटना हमारी जिम्मेदारी है। असम और इंडिया कट के अलग हो जाए, तभी ये हमारी बात सुनेंगे। असम में जो मुसलमानों का हाल है आपको पता है, सीए नाफिज हो चुका है, वहाँ डिटेंशन कैंप में लोग डाले जा रहे हैं, है ना? और वहाँ तो खैर कत्लेआम चल रहे हैं, 6-8 महीने पता चलेगा सारे बंगालियों को मार दिया गया, हिंदू हो या मुसलमान, ठीक है? तो अगर हमें असम की मदद करनी है तो हमें असम का रास्ता बंद करना होगा फौज के लिए, समझ रहे हैं? फौज के लिए, और जितने भी जो भी यहाँ से सप्लाई जा रहा है बंद करो। और वो बंद कर सकते हैं क्योंकि चिकन नेक्स्ट मुसलमानों का है, वो जो इलाका है मुस्लिम अक्सरियत है। আপনাদের তো গৌরবকাল থেকে প্রচন্ড প্রাণ কাঁদছে এই লোকগুলোর জন্য, শুনলেন না? প্রাণ কাঁদার কোনো বিষয় নেই। আপনি শুনুন না, আপনি কোনো একটা বক্তব্যের একটা ছোট্ট ক্লিপকে দেখিয়ে বলবেন যে এর বিষয়ে আপনি কি বলবেন। 40 সেকেন্ডের ক্লিপ দেখালাম, যেখানে 40 কেন উনি 40 মিনিট বলেছেন, কি 1 ঘন্টা 40 মিনিট বলেছেন? সেই 40 সেকেন্ডে উনি কি বলেছেন তা নিয়ে তার বলার দায়িত্ব তো আমার পড়ে না। উনি কি বলেছেন না বলেছেন সেটা ওনার ব্যাপার, কিন্তু প্রশ্নটা হচ্ছে ওনা দেশের সরকার, দেশের আইন
সবার জন্য যখন সমান তখন সার্জিল ইমাম উমর খালিদের জন্য সমান। তার রাম রহিম যদি প্যারল পেতে পারেন, বা ওই যে ধর্ষণে অভিযুক্ত ওই যে কি বাবা সে যদি জামিন পেতে পারেন, কিংবা বিলকিস বানুর যে ওপরে যারা নির্যাতনকারী তাদেরকে জামিন দিতে পারে, গলায় মালা পরিয়ে বরণ করতে পারে, কিংবা কুলদীপ সিংহার জামিন পেতে পারে, তাহলে সার্জিল ইমাম উমর খালিদেরও জামিন পেতে কোনো অসুবিধা নেই। সেটা আপনার ব্যাপার, আমি তো সেটা বলিনি। আমার মুখে আপনি বসাচ্ছেন কেন? আপনি আমার মুখে বসাচ্ছেন কেন? আপনি বলছেন ফৌজ কো রোক দো, জামিন পেয়ে যান। আপনি আমার ও তো মুখে বললো, আপনি বলছেন 40 সেকেন্ড থেকে বোঝা যায় না, তারপর বলছেন না জামিন পেতে পারে, তাহলে আপনার কথাই তো আজমাল কাসাবও জামিন পেতে পারে। আমার মুখে আপনার কথা আমার মুখে বসিয়ে তো লাভ নেই। আমি পরিষ্কার বলেছি উনি 1 ঘন্টা বক্তব্য রেখেছেন কি 40 মিনিট বক্তব্য রেখেছেন কি 2 ঘন্টা রেখেছেন সেটা ওনার ব্যাপার। 40 সেকেন্ডে উনি কি বলেছেন তার বক্তব্যের দায় আমার না, পরিষ্কার কথা। কিন্তু বাম ছাত্র আন্দোলন কিংবা বাম ছাত্র রাজনীতির দায় তো নেবেন, আপনি তো সিপিএম এর নেতা, নেবেন নিশ্চয়ই। আরে এই দেশে বাম বলতে বহু বাম আছে, সবার দায় কি আমার নেই? ছাত্র রাজনীতি আরে নেবেন। আরে শুনুন না, আরে নেবেন নাকি বামপন্থীরা আর কোনো নেয় না? এ দেশে প্রচুর বামপন্থী ছাত্র সংগঠন আছে, ছোট বড় মেজো সেজো মিলে, সবার দায়িত্ব আমার নয়। উমর খালিদ কিংবা কথা বলছি না, আমি বলছি লেফট উইং এর দায়িত্ব নেবেন, বামপন্থার দায়িত্ব নেবেন। বামপন্থার দায়িত্ব নেব কি নেব না সেটা পরের প্রশ্ন, কিন্তু উমর খালিদ বা সার্জিল ইমাম আপনি বামপন্থার দায়িত্ব নেব কি নেব না, আরে বামপন্থার দায়িত্ব নেব কি নেব না বলিনি আমি বলেছি সব দায়িত্ব তো আমার নয়, আমি মাথা পেতে দিইনি। বেশ, তাহলে গৌরব আপনার জন্য, যেহেতু আপনি প্রথমে বললেন আমরা আপনার সাথে অনেক কিছুই করছি, তার একটা ছোট্ট ভিডিও দেখাই। গতকাল জেএনইউতে কিছু স্লোগান, আপনি এটাও বলুন এবিভিপি, ভালো করে শুনুন, আপনি শুনুন না, এবিভিপি রাতের বেলা পুলিশকে নিয়ে যেভাবে বাম ছাত্রদের উপর আক্রমণ করে দিল তার দায় আপনার। এসএফআই দেখছেন, এসএফআই ঢোলে লেখা এসএফআই, কি হয়েছে? এটা এসএফআই এর প্রোটেস্ট। এসএফআই বলছে মোদি শাহ কি কবর খুদেগি জেএনইউ কি ধরতি পে। আপনি এটা তো বলেন না, ওই যে বিজেপির মন্ত্রী ছিল অনুরাগ ঠাকুর, গলিমারো সালেকো, এটা নিয়ে তো আপনি বলেন না, এই কথা তো আপনি বলেন না, আপনি এটা তো বলেন না, যারা হচ্ছে যে আপনি শুনুন না, আরে শুনুন না, আপনি এটা নিয়ে তো বলেন না, যারা গোবিন্দ পানসারে কিংবা নরেন্দ্র দাভোলকর কিংবা গৌরী লঙ্কেশকে যারা হত্যা করলো সে ব্যাপারে তো আপনি কিছু বলেন না। আপনি বলেন না গ্রাহাম স্টেনস তার পরিবারকে জ্যান্ত জ্বালিয়ে যারা মারলো তাদের কথা বলেন না। তো আপনারা সমস্যা হলো এটা গৌরবদের পুরনো স্টাইল, আমার সমস্যা নয়, তখন যারা প্রশ্ন করে তাদের বিরুদ্ধে তারা একটু দেখে যায়। আমি আপনার এই বক্তব্য একেবারে আমি এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। প্রীতম দত্ত আমার সঙ্গে রয়েছে, প্রীতম দত্ত, গ্রাহাম স্টেনস কিংবা এবিভিপি এই নিয়ে আমরা কোনোদিন প্রশ্ন করিনি, কিংবা তুমি তো আমার সাথে বহু বছর ডিবেট করছো, কোনোদিন প্রশ্ন করিনি, কিংবা সেই প্রশ্ন করার জন্য রোষের মুখে পড়তে হয়নি আমার। প্রথম কথা হচ্ছে আজকে মানে কি দুঃখ লাগে, আজকে দেখুন একটাও আফটারও ভারতীয় যখন দেখছে যে ভারতের টুকরে ভঙ্গি এবং ভারতের একটা অঙ্গরাজ্যকে কেটে বাদ দেওয়ার কথা বলছে, সেটা ভিডিওতে দেখার পরেও এই বামপন্থী লোকজন, এই সিপিএমের লোকজন, এই ভারতের টুকরে ভঙ্গি টুকরে গ্যাংয়ের লোকজন এই যে বসে রয়েছে আমার পাশে, আমি লজ্জিত এরকম একজন লোকের সাথে আমি ডিবেট করছি যারা ভারতের বিভাগ চায়, যারা ভারতের বিভাগ পার্থপ্রতিম রায় বিষয়টা হলো যে ভিডিও ক্লিপিং তোমরা দেখালে, তোমরা নিজেরাই বলছো যার সত্যতা তোমরা যাচাই করো। এই ভিডিও যদি সত্যি হয়, সত্যি এটা আমাদের দেশের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। এটা কখনোই মান্যতা দেওয়া যায় না। চিকেন নেক্স ভারতের অঙ্গ, তাকে কাট করে একটা 7 সিস্টার্সকে আলাদা করার মতো দেশের ভেতরে অভ্যন্তরে কেউ যদি চক্রান্ত করে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল
ব্যবস্থা নেওয়া শুধু নয়, তার বিরুদ্ধে গর্জে ওঠা প্রয়োজন। বেশ, আমি খুব এ ব্যাপারে সংক্ষেপে প্রীতম আমাদের দত্ত, কোনো কারণ আমার কাছে 1 মিনিট সময় বাকি আছে। ব্যাপারে প্রীতম আমাদের দত্ত। কোনো আমার যে একটাই কথা, আজকে যারা এই টিভি শো দেখছে আমাদের কথা শুনছে, ভাবুন যেই কথাটা আজকে ওখানকার বাংলাদেশের লোকজন বলছে যে আলাদা করে দেবো পুরো নর্থ ইস্টকে, সেম কথাটা 5 বছর আগে এই বামপন্থী লোকজন এই লোকজনকে বলতো। তার মানে এটা হচ্ছে প্রি প্ল্যান, এদেরকে ছুড়ে ফেলে দিন এবং এখানে যে বসে আছে তার বিরুদ্ধে আজকে ব্যবস্থা নিতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। Silence, thank you, thank you, thank you. Ladies and gentlemen, thank you. সত্যি আজকে আর সময় নেই আমাদের হাতে। প্রীতম ধন্যবাদ, গৌরব ধন্যবাদ। শুধু যাওয়ার আগে আমার আর সময় নেই, তাই আর তোমাদের কিছুই অন রেকর্ড যাচ্ছে না। আমি শুধু একটাই কথা আপনাদের বলতে চাই, দেখুন অনেকেই এই উমার খালিদের কিছু ভিডিও পাওয়া যাচ্ছে যেখানে তিনি বলছেন কাশ্মীরে ইন্ডিয়া অকুপাই করে রয়েছে। ভিডিওগুলো আছে, সত্যি এদের সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু দেখা যাচ্ছে রেকর্ডেড ফুটেজ দেখা যাচ্ছে। কিংবা এই সার্জিল ইমামরা বলছে চিকেন স্নেককে কেটে দাও, আসামকে কেটে দাও, নর্থ ইস্টকে কেটে দাও। শুনুন, একটা কথা আজকে না বললেই নয়, কোনো বামপন্থী নেতা কবে এসে অ্যান্টি ইন্ডিয়া স্লোগান দিয়েছে আমরা জানি না, কিন্তু যারা বামপন্থার আড়ালে এইসব কথাবার্তা বলে তারা অ্যান্টি ন্যাশনাল, এবং তাদেরকে সাপোর্ট করা সেটাও ঠিক নয়। বিশেষ করে যদি আপনি ভারতীয় হন, ভারতের জন্য আওয়াজ ওঠান, কোনো অ্যান্টি ন্যাশনালের জন্য নয়। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।